শ্রবণ প্রতিবন্ধীদের সুরের মূর্ছনায় আলোড়িত করবে বিশেষ ধরনের মিউজিক্যাল সোফা। আলো আর স্পন্দন দিয়ে তৈরি এই সোফায় বসামাত্র পাওয়া যাবে সুরেলা অনুভূতি। পাকিস্তানে এই সোফার মাধ্যমে বধিরের জীবনে আনন্দের নতুন মাত্রা দিয়েছে কর্তৃপক্ষ। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষের খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিতে আনন্দ বেদনা সবশেষ খবর নিয়ে আছে আমি রুবাদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইংল্যান্ডকে 108 রানে হারিয়ে ঢাকা টেস্ট বাংলাদেশের ম্যাচ এবং সিরিজ সেরা মেহেদী মিরাজ। সংলাপের আহ্বানকে দুর্বলতা ভাববেন না বললেন মির্জা ফখরুল। সংঘাত নয় সমঝোতা চায় বিএনপি। অর্ধেকেরও কম চিকিৎসক দিয়ে চলছে দেশের স্বাস্থ্য খাত, সেবা দেওয়া কঠিন স্বীকার করেছেন প্রতিমন্ত্রী। রাজনাটে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে প্রশ্ন ফাঁস ঠেকাতে গোয়েন্দা নজরদারি। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। মেহেদী হাসান মিরাজ ও সাকিবের স্পিনে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। 273 রানের টার্গেটে 164 রানে অল আউট হয় ইংল্যান্ড। 108 রানে জয়ে সিরিজের সমতা আনলো মুশফিকের দল। টেস্ট ইতিহাসে প্রথমবার ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও 6 উইকেট নিয়েছেন মিরাজ। বাংলাদেশ ইংল্যান্ডের আরো খবর নিশ্চয়ই রুবাদের কাছে ক্রিকেটের খবর জেনে নিব। আমি অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। উন্নয়নের গতি বাড়াতে সরকারের পাশাপাশি দল আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ লক্ষ্যেই আওয়ামী লীগের নতুন কমিটিতে সরকার থেকে দল আলাদা করার চেষ্টা হয়েছে। ওবায়দুল কাদের জানান, এজন্যই দলের সম্পাদক মণ্ডলীতে মন্ত্রীদের তেমন একটা রাখা হয়নি। আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় দিনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সেদিনই সভাপতি মণ্ডলীর 14 সদস্য ও কোষাধ্যক্ষের নাম ঘোষিত হয়। পরে 2 দফায় উপদেষ্টা পরিষদ সহ কার্যনির্বাহী সংসদের 81 সদস্যের মধ্যে ঘোষণা করা হয় 74 জনের নাম। উপদেষ্টা ও কার্যনির্বাহী সংসদ থেকে বাদ পড়েছেন আগের কমিটির 21 জন। এর মধ্যে আছেন 8 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী। সচিবালয়ে রোববার মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে নতুন কমিটি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেম্বার অনেকে হয়েছে, তো সম্পাদক মণ্ডলীতে মন্ত্রীদের তিনি রাখেননি কারণ মন্ত্রীরা তাদের নিজেদের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকেন। দেখুন, সরকার থেকে দলকে আলাদা করার একটা জোরালো প্রয়াস এখানে আছে। ওবায়দুল কাদের জানান, ত্যাগী কিন্তু কোণঠাসা এমন নেতাদের নতুন কমিটিতে জায়গা দেয়া হয়েছে। তবে কেউ দলের ক্ষতিকর কিছু করলে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সেভাবেই মূল্যায়িত হবেন। সরকার যতটা শক্তিশালী, সরকারি দলকে আমরা ততটা শক্তিশালী করতে চাই। তাহলে এখানে একটা ফাইন ব্যালেন্স হবে, এর মধ্য দিয়ে আমাদের উন্নয়ন আরো গতি পাবে। সরকার ও দল আলাদা হলে নিজে কোন পথ বেছে নেবেন এমন প্রশ্নের জবাবে কৌশলী ছিলেন ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে আরো কোনো কাজ দেন, সেটা ইনশাল্লাহ আল্লাহ আমাকে সে ক্ষমতা দিয়েছেন, আমি করতে পারি। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের আহ্বানকে বিএনপির দুর্বলতা না ভাবতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব বলেন, সংঘাত নয় সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান চায় তার দল। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সাজা এবং সম্পদ জব্দের প্রতিবাদে এ সভা করে ঢাকা মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। সভায় দলের জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে গণতন্ত্র এবং বিরোধী দল ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। এই চেষ্টা প্রতিহত করতে গণ আন্দোলনের আহ্বান জানান তারা। এটা একটা অমানবিক সরকার, এটা একটা দানবিক সরকার। এই সরকারের হাত থেকে বাঁচতে হলে পথ একটাই, আর তাহলে সরকারের পরিবর্তন করা। আর হাসিনার কাছে কারো মুক্তির দাবি করা কোনো লাভ নাই। দাবি করে লাভ হবে না। মুক্তি চাইতে হলে
যদি আদায় করার সামর্থ্য থাকে আদায় করে নিতে হবে, এছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নাই। প্রতিবাদ সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, মামলা দিয়ে বিএনপি নেতাদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে সরকার। সংলাপ ছাড়া সংকট সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। আমরা সংলাপের মধ্য দিয়ে সুষ্ঠু একটা সঠিক নির্বাচনের পথ বের করতে চাই। আমাদের এই আহ্বানকে আপনারা দুর্বলতা মনে করবেন না। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না মন্তব্য করে দাবি আদায়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। এরাই যখন আবার গণতন্ত্রের কথা বলে তখন চিন্তা হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টে 2010 সালের আগের সব অনিষ্পন্ন মামলা দ্রুত শুনানির জন্য কার্যতালিকায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। সংশ্লিষ্ট শাখা ইতিমধ্যে সব মামলার তালিকা তৈরি শুরু করেছে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। সাংবাদিকদের তিনি জানান, শিগগিরই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হবে। রোববারের কার্যতালিকায় 3টি বেঞ্চে পুরনো মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাব্বির ফয়েজ বলেন, পর্যায়ক্রমে সব মামলা কার্যতালিকায় আসবে। তিনি বলেন, অনেক সময় মামলা জটের কারণে বাদী বিবাদীরা আগ্রহ হারিয়ে ফেলেন, তাই জট কমানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। কমিউনিস্ট পার্টি ও ন্যাপের 2367 জন গেরিলার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের সময় আরো 2 সপ্তাহ বাড়িয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 9 অক্টোবর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজের আদালতে গেলে তা স্থগিত করা হয়। এছাড়া বিষয়টি রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রাখা হয়। আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, স্থগিতাদেশের মেয়াদ 2 সপ্তাহ বাড়িয়ে নিয়মিত আপিল করতে বলেছে আপিল বিভাগ। 2013 সালে ন্যাপ ও কমিউনিস্ট পার্টির গেরিলা যোদ্ধাদের তালিকাভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু পরের বছরই ওই প্রজ্ঞাপন বাতিল করে সরকার। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে আমরা ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। শুদ্ধস্বর ও জাগৃতি প্রকাশনায় হামলার 1 বছর কাল। গোয়েন্দারা বলছে, 2টি ঘটনায় একই সূত্রে গাথা, আর এতে জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা। প্রকাশক দীপন হত্যা এবং আহমেদুর রশিদ টুটুল সহ 3 জনকে হত্যা চেষ্টা মামলার তদন্ত এখন প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 2015 সালের 31 অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনা অফিসে হামলা করে জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, তারেক রহিম, রণদীপম বসুকে। পরে তারা প্রাণে বেঁচে যান। মামলার এজাহারে বলা হয়েছে, সেদিন বেলা 2:45টায় অফিসটিতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আসে 3 জন জঙ্গি। পরে চাপাতির এলোপাথারি কোপে তাদের জখম করে পালিয়ে যায় ঘাতকরা। লালমাটিয়ার ঘণ্টা 2-এর মাথায় আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনী অফিসে হামলা চালিয়ে প্রকাশক ফয়সাল আরিফিন দীপনকে হত্যা করে তারা। এ ঘটনায় আটক আছেন 4 জন। তদন্ত সংস্থার অনুসন্ধান, আসামিদের আটক, ঘটনার পেছনের কারণ বের করার চেষ্টার পর দীপনের বাবা তাকিয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর আরও সফলতা ও সব প্রকাশক ও মুক্তমনা লেখক হত্যার প্রকৃত বিচারের দিকে। এরা প্রত্যেকেই অসাধারণ ভালো মানুষ ছিলেন, এরা কাজের লোক ছিলেন। তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেটার সংশোধনের উপায় ছিল, কিন্তু এই ধরনের গুপ্ত হত্যা এইটা জঘন্য রকমের অপরাধ। পুলিশ বলছে, এই 2 ঘটনার একটির সঙ্গে অন্যটির যোগসূত্র রয়েছে। হামলাকারীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেই হামলা 2টি চালিয়েছে। 2টি মামলারই রহস্য উদ্ঘাটিত হয়েছে। সংগঠনটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। আপনারা জানেন যে এরাই মূলত বিভিন্ন সময় ব্লগার হত্যা বা দ্যাট মিনস অথবা প্রকাশক, আমরা যেটা দেখেছি এরা এই সংগঠনের হত্যা করে। 2টি ঘটনার তদন্তই এখন শেষ পর্যায়ে জানিয়ে খুব শিগগিরই 2 মামলায় চার্জশিট দেয়া হবে বলে জানাচ্ছে পুলিশ। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরের জন্য রুবেদ আপনাকে চলে যাচ্ছি। দেখি আপনি বাংলাদেশে জেতার খবরগুলি কি কি বলেন। আমার কাছে আরো বেশ কিছু খবর রয়েছে, ক্যাপ্টেনের কথা রয়েছে এবং কোচও কথা বলেছেন, সেগুলো শোনাবো। তবে একটা বিরতি নিচ্ছি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে বাংলাদেশ টেস্ট ইতিহাসের সেরা অর্জন বলে মনে করছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটকে আরো সামনের দিকে নিয়ে যাবে এই জয়, এটা এমনটাই মনে করেন তিনি। এই উইকেটে খেলা দু দলের জন্য সমান কঠিন ছিল জানিয়েছেন মুশফিক। হ্যাঁ, এটা অবশ্যই একটা বিগ অ্যাচিভমেন্ট সো ফার ইন দ্য টেস্ট ক্রিকেট, বাট আমার বিশ্বাস আছে যে সামনে এটা আরো বড় অ্যাচিভমেন্ট ইনশাআল্লাহ অপেক্ষা করছে, বাট আমাদের অনেক বড় চ্যালেঞ্জিং আসছে সামনের বছরটা। হ্যাঁ, এখন সো ফার আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার দ্য ওয়ে উই কাম ব্যাক এবং দ্য ওয়ে উই ফট লাস্ট 3 days, আমার মনে হয় এটা সবচেয়ে সো ফার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজকে দেখছে ক্রিকেটেও কূটনৈতিক বিজয় হিসেবে। সফল টেস্ট প্লেয়িং দলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজক হিসেবে আইসিসিতে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে ক্রিকেট বোর্ড, এমনটাই মনে করছেন প্রধান নির্বাহী। আমাদের কমিটমেন্টেরও বাইরে অনেক বেশি আমরা দিয়েছি, সো এটা আমার মনে হয় যে আগামী যে অস্ট্রেলিয়া বাংলাদেশ ট্যুর করবে এই ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে বলে আমার মনে হয়। সেটাই আমরা প্রমাণ করতে যাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট যে টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশ হিসাবে নিজেদেরকে প্রতিস্থাপন করতে পেরেছে, সেটাই আমাদের জন্য বলার বিষয়। টাইগারদের হয়ে সিরিজের সেরা বোলিং এর রেকর্ড করেছেন মেহেদী হাসান মিরাজ। দেশের হয়ে নিয়েছেন এক সিরিজে সর্বোচ্চ 19 উইকেট। তৃতীয় বাংলাদেশী হিসেবে ম্যাচে নিয়েছেন 10 উইকেট। চট্টগ্রামের পর ঢাকাতেও দারুণ পারফরমেন্স করে ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তরুণ এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। সব মিলিয়ে সাদা পোশাকে 8 নম্বর জয় টাইগারদের। জিম্বাবুয়েকে 5 বার, 2 বার ওয়েস্ট ইন্ডিজকে এবং 1 বার ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত জয়। চট্টগ্রাম টেস্ট জিততে না পারাটা কাটা হয়ে বিঁধেছিল টাইগারদের গলায়। ঢাকা টেস্টে ইংল্যান্ডকে 108 রানে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পেল বাংলাদেশ। ইংলিশদের সাথে খেলা 10 টেস্টে এই প্রথম জয়ের মুখ দেখল টাইগাররা। 2000 সালে টেস্ট যাত্রা শুরু হলো প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয় 5 বছর। চট্টগ্রামে সেই প্রথম জয়টি আসে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই টেস্টে এনামুল হক জুনিয়রের স্পিন ঘূর্ণিতে সফরকারীদের 226 রানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় জয়ের জন্য অপেক্ষা ছিল 4 বছরের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সে বছর শুধু টেস্ট নয়, প্রথমবারের মতো সিরিজ জিতেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের দ্বিতীয় সারির দল হলেও প্রথম ম্যাচে স্বাগতিকদের 95 রানে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে 4 উইকেটে জিতেছিল টাইগাররা। এরপর আবার 4 বছরের অপেক্ষা। 2013 সালে হারারেতে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজের সমতা এনেছিল মুশফিকুর রহিমের দল। সেই ম্যাচে জিয়াউর রহমান 4টি এবং সাকিব আল হাসান 4টি উইকেট নিয়েছিলেন। পরের বছর 2014 সালে জিম্বাবুয়েকে প্রথমবারের মতো 3 ম্যাচ সিরিজ খেলতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। সাকিব, তাইজুল, জুবায়েরের অসাধারণ নৈপুণ্যে 3টি ম্যাচই জেতে মুশফিকের দল। পাশাপাশি তামিম, ইমরুল, মমিনুলের অসাধারণ কয়েকটি সেঞ্চুরিও দেখেছিল টাইগার ভক্তরা। প্রথম টেস্ট জয়টি অবশ্য আরো আগে আসতে পারত বাংলাদেশের ঘরে। 2003 সালে মুলতানে পাকিস্তানকে প্রায় কাঁদিয়ে দিয়েছিল খালেদ মাহমুদের নেতৃত্বাধীন বাংলাদেশ। 261 রানের টার্গেট ইনজামুল হকের ব্যাটিং নৈপুণ্যে মাত্র 1 উইকেটের জয় পায় পাকিস্তান। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে টাইগারদের কাছ থেকে। আরো পরিণত ক্রিকেট আশা করছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহা। সাবেক 2 অধিনায়ক মানছেন এই জয় দিয়ে নতুনভাবে নিজেদেরকে টেস্ট অঙ্গনে তুলে ধরবে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। প্রয়োজনের অর্ধেকেরও কম সংখ্যক চিকিৎসক দিয়ে পরিচালিত হচ্ছে দেশের স্বাস্থ্য খাত। নার্সের সংখ্যা দরকারের তুলনায় মাত্র 30 ভাগ। এমন অবস্থায় স্বাস্থ্যসেবা কঠিন হয়ে পড়ছে বলে স্বীকার করেছেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জনবল সংকট দূর করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পা ভেঙে যাওয়া 5 বছরের সন্তানকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন মেহেরপুরের রাবেয়া বেগম। সন্তানের অস্ত্রোপচার করতে হবে, কিন্তু প্রায় 1 মাসেও চিকিৎসকের সময় মেলেনি। আশ্বাসের মধ্যেই আটকে আছে শিশুটির চিকিৎসা। আমরা 22 দিন ধরে আসছি, ডেট দিয়েছে অপারেশনের। এখনো ডেটের কাজ হয় না? জি না, রবিবারে ডেট দিয়েছে, এখন হতে পারে নাও পারে। ডাক্তার কাছে বললাম যে রবিবারে একটু চেষ্টা করি দেখেন, তো বলছে চেষ্টা করি কি রবিবারে না হলে বুধবারে। দেশের চিকিৎসা সেবার কেন্দ্রবিন্দু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমন চিত্র নিয়মিত। প্রতিদিন গড়ে 8000 রোগী ভর্তি হলেও তীব্র সংকট রয়েছে চিকিৎসকের। 800 শয্যার উপযোগী জনবল দিয়েই পরিচালিত হচ্ছে এখানকার চিকিৎসা সেবা। আউটডোরে আছে 3500-4000 হাজার, ইমার্জেন্সিতে আছে 1200 থেকে 1500। এত রোগী প্রতিদিন 7-8 হাজার রোগী আমাদেরকে ডিল করতে হয়। সেই রোগী ডিল করার মতো অত সাফিসিয়েন্ট চিকিৎসক আমাদের নাই। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে সারা দেশেই রয়েছে চিকিৎসকের সংকট। দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে রোগী অনুপাতে দরকার প্রায় 1 লাখ চিকিৎসক, অথচ এখন কর্মরত আছেন মাত্র 44,000। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে, স্বীকার করছে সরকার।
1 লক্ষ ডাক্তার যদি প্রয়োজন আছে, সরকারি বেসরকারি মিলে 50 বা 60,000, তাহলে তো গ্যাপ তো একটা রয়েছে। ডাক্তার 25,000 থাকে, তার নার্স থাকা উচিত 75,000। তা আমাদের আছে হলো সে 20,000। স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি, দীর্ঘমেয়াদে পরিকল্পনার পাশাপাশি সেবা সম্প্রসারণের উপর জোর দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরছি। মৌলভীবাজারের কমলগঞ্জে মাসব্যাপী নাট্যোৎসব করছে মণিপুরী থিয়েটার। আমরা ফিরলাম। প্রশ্ন ফাঁস ঠেকাতে গোয়েন্দার নজরদারি, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। মিতু বলছেন প্রশ্ন ফাঁস অবশ্যই বন্ধ করা সম্ভব যদি পরীক্ষার আগের রাতে ছাপা হয়। নাইম বলছেন প্রশ্ন ফাঁস সাধারণ মানুষ করেন না, করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। গৌতম বলছেন যারা প্রশ্ন করে ও ছাপাখানার সঙ্গে জড়িত তারাই প্রশ্ন ফাঁসে জড়িত। আর বিপ্লব বলছেন গোয়েন্দা নজরদারি খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না, তবে চেষ্টা করা যেতে পারে। প্রেয়সী বলছেন রক্ষক যখন ভক্ষক হয় তখন তেমন হবেই। আকাশ বলছেন পরীক্ষার আগে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি বন্ধ রাখতে হবে। মফিজ বলছেন প্রশ্নপত্র ছাপার কাজ সিসি ক্যামেরার আওতায় রাখতে হবে। সুমন বলছেন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। রবি বলছেন প্রশ্ন ফাঁসের কারণে অনেক ভালো ছাত্রছাত্রী পড়াশোনা ছেড়ে দিয়ে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। কুমার বলছেন প্রশ্ন তৈরিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কম সময়ের প্রশ্ন তৈরি ও তাদের উপর নজরদারি রাখতে হবে। একটা এসএমএস এর দিকে নজর আনতে চাই। নাইম যেটা করেছেন প্রশ্ন ফাঁস সাধারণ মানুষ করে না, প্রশাসনের কর্মকর্তারা এর সাথে জড়িত থাকেন। এটার কিন্তু বেশ কিছু প্রমাণ আমরা বারবার পেয়েছি, কিন্তু তাদেরকে আসলে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পেতে কখনো দেখিনি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা যেমন করতে হবে, আমি আপনার সাথে একমত সে ব্যাপারে। তবে সাধারণ মানুষেরও একটু দায়িত্ব আছে ফাঁস হওয়া প্রশ্ন না কেন। অভিভাবকরা যারা কিন্তু আসলে যদি আপনি প্রশ্ন না করেন তাহলে ছেলে মেয়ে কিভাবে প্রথম হবে? না, প্রথম হওয়াটাই বা এত জরুরি কেন হবে যে মানে, এবং আমি না এটা প্রায় অনেক সময় সিনারিওটা একটু ভিজুয়ালাইজ করি যে আমি আমার মেয়েকে প্রশ্ন, বাবা অনেক কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে অনেক টাকা থেকে আমি প্রশ্নটি কিনে এনেছি। আমার মনে হয় যে যারা এই বিষয়গুলো দেখছেন শুনছেন তারা বেশিরভাগই এইটা ভাবতেই পারেন না কি একটা সময় যায় কি কারণে এই কাজটা করে ফেলেন। এটা নিশ্চয়ই তাদের আসলে এবং কি তাদের মাথায় থাকে। এবং আমাদের দর্শকরা যে আরেকটি মতামত জানিয়েছেন সেই মতামতটিও আমার কাছে একটু মানে কৌতূহলোদ্দীপক মনে হচ্ছে যে পরীক্ষার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখতে হবে। কিন্তু উদ্যোগ বলেছিলেন সরকার, কিন্তু সেটি আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে আপনি একটি বন্ধ করলে আরেকটি খুলবে, আরেকটি মানে এখন যোগাযোগের উপায়গুলো অনেক বেশি সহজ হয়ে গেছে। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। 2 দশক পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মাসব্যাপী নাট্যোৎসব আয়োজন করছে মণিপুরী থিয়েটার। সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বৃহস্পতিবার রাতে উদ্বোধন করেন উৎসব। ঢাকার বেশ কয়েকটি সংগঠন অংশ নিচ্ছে এই উৎসবে। কমলগঞ্জের প্রত্যন্ত গ্রাম ঘোড়ামারায় এই মঞ্চ একটি নাট্যদলের, নাম মণিপুরী থিয়েটার। দলটির 2 দশক পূর্তি উপলক্ষে এই আয়োজন মাসব্যাপী নাট্যোৎসবের। আমরা গ্রামে থাকতে পারি, কিন্তু আমরা যখন ঢাকায় নাটক নিয়ে যাই তখন ঢাকার শহরের মিলনায়তন পরিপূর্ণ হয়ে যায়। আমাদের নাটকের জন্য মানুষ এখন একটা আকাঙ্ক্ষা, নিজেদের আমাদের মতো করে আমাদের নাটককে পাওয়ার মতো তার একটা অপেক্ষায় থাকে। তো আমরা মনে করি এটাই হচ্ছে আমাদের মনে একটা প্রাপ্তি। এই নাট্যোৎসবে অংশগ্রহণ করতে মৌলভীবাজারে আসছে মূলত ঢাকায় কাজ করা বাংলাদেশের প্রথম সারির 6 নাট্যদল। ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, প্রাচ্যনাট ও নাগরিক নাট্য সম্প্রদায় নাটক মঞ্চস্থ করবে উৎসবে। উৎসব শুরু হয় মণিপুরী থিয়েটারের প্রাণপুরুষ কবি শুভাশিস সিনহার নির্দেশনায় নাটক কহে বীরাঙ্গনার মঞ্চায়নের মধ্য দিয়ে। তারা তাদের নিজস্ব থিয়েটার, তাদের নিজস্ব ভাবনা, তাদের মতো করে একটি মঞ্চ তৈরি করে, স্টুডিও তৈরি করে সেখানে মাটির মেঝেতে উপরে টিন, বাঁশের বেড়া, চমৎকার একটি বাংলা থিয়েটারের উদাহরণ হিসাবে এটি আমাদের ইতিহাসে থেকে যাবে। ঢাকার বাইরে এমন নিবিড় নাট্যচর্চা ও বড় উৎসবের আয়োজন দেশের নাট্য ইতিহাসেই যোগ করল নতুন মাত্রা। মণিপুরী থিয়েটারের এই সংস্কৃতির প্রতি নিবেদন থেকে শিক্ষা নিতে পারে অন্য দলগুলো। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বধির শিক্ষার্থীদের সুরের জ্ঞান দিতে পাকিস্তানে ব্যবহৃত হচ্ছে মিউজিক্যাল সোফা। আলো আর স্পন্দন দিয়ে তৈরি হয়েছে বিশেষ এই সোফা, যারা শুনতে পান না তারা তাতে বসলেই পাবেন সুরের আনন্দ। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করবো সাকিব আল হাসানের স্যালুট সেলিব্রেশনের ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানে শুভরাত্রি।